সদ্য বিয়ে করা এক ষোড়শী কন্যাকে রেখে ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে গেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। নতুন বধূর মুখ দর্শন পর্যন্ত করেনি। ছেলেকে আটকাতে দৌড়ে গেলেন রুবেনা শেখ, হাত টেনে ধরল তাসফিনের। এটা কি করিস তুই তাসফিন? বিয়ে করা বউ ফেলে তুই এভাবে চলে যাচ্ছিস? শক্তপোক্ত পুরুষটি ভারী স্বরে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম মা। তুমি আমাকে বলেছিলে বিয়ে করতে, করেছি বিয়ে। এখন প্লিজ আমাকে ছেড়ে দাও। এক পল অপেক্ষা করল না তাসফিন। বেরিয়ে এলো গাড়ির দিকে, সঙ্গী হল তার ছোট ভাই সৌহার্দ শেখ। ছেলের এহেন কাণ্ডে হতভম্ব রুবেনা শেখ। গাড়ি বেরিয়ে গেল দ্রুত গতিতে। একবারের জন্য থামল না তা। বিয়ে বাড়িতে ইতিমধ্যেই কানাঘুষা শুরু হয়েছে। নতুন বর এভাবে মেয়েকে ফেলে চলে গেল কেন? আচ্ছা, তবে কি মেয়ের মাঝে কোনো তো রয়েছে? একের পর এক বাজে মন্তব্য শুনতে পাচ্ছে ফারাহ আহমেদ। সদ্য মেহেদি রঙা হাতের দিকে তাকিয়ে আছে ফারাহ আহমেদ। বিয়ের বেনারসি পরিহিত এই রমণীর বয়স সবে জুল। এসএসসি পরীক্ষার রেজাল্ট আসার পর পরই নিজের বিয়ের কথা শুনে চমকে ছিল মেয়েটা। বড় মামা জয়নাল আহমেদর বন্ধুর ছেলে তাসফিন শেখ, ওনার মা রুবেনা শেখ এক দেখাতেই পছন্দ করেছেন ফারাহকে। ছেলে মাসে 6 মাসে একবার বাড়ি মুখ হয়। এবারেও তাই হলো। ছেলে আসার সঙ্গে সঙ্গে বিয়ের জন্য রিয়া হয়ে উঠেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ। নিজের বিয়ে নিয়ে মা বাবাকে ব্যস্ত হতে দেখে রেগেছিল তাসফিন। এখনই সে বিয়ে নামক প্যারা নিতে চাচ্ছিল না। অথচ রুবেনা শেখ মানতে নারাজ, ছেলেকে বিয়ে দিবেন মানে দিবেন। নাওয়া খাওয়া বন্ধ করে হসপিটালে ভর্তি পর্যন্ত হয়েছেন তিনি। মায়ের এমন কাণ্ড দেখে হতাশ হয় তাসফিন। এক প্রকার বাধ্য হয়েই বিয়েতে মত দিয়েছে। আশ্চর্যের ব্যাপার, তার দুটো শর্ত ছিল। এক, সে মেয়েকে দেখবে না, ডিরেক্ট বিয়ে করবে। 2, বিয়ে হওয়ার সাথে সাথে সে সমুদ্রে ফিরে যাবে। রুবেনা শেখ প্রথমত ব্যাপারটা আমলে নিলেন না। কিন্তু যখন দেখলেন সত্যি সত্যি ছেলে তার বিয়ে করে চলে গেছে, তখনই আকাশ ভেঙে পড়ল মাথায়। নিজের কথাগুলো ভেবে ভেবে হতাশ হচ্ছে ফারাহ। কান্নায় ভেঙে পড়তে চাইছে আখিদয়। টুপটাপ করে অশ্রু কণা গড়িয়ে পড়ছে রঙা হাতের তালুতে। সে কাঁদছে তার ভাগ্য নিয়ে। এভাবে একটা মানুষ তাকে অপমান করল। এটা কি হচ্ছে ভাইজান? আপনি তো বলেছিলেন আপনার বন্ধুর ছেলে ভদ্র সভ্য। এক কথায় আমি মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছিলাম। এখন কি হচ্ছে এগুলো? আরিফা আহমেদের কথায় নিজের উপর হতাশ হচ্ছে জয়নাল আহমেদ। এগিয়ে গেলেন তাসফিনের বাবা মায়ের দিকে। এটা কি হলো রিজওয়ান? তোর ছেলে ওভাবে? হাত জোর করে ধরলেন রিজওয়ান শেখ। সত্যি ভাই, আমরা বুঝতেই পারিনি তাসফিন এরকম কিছু করবে। রুবেনা শেখ আকুতির স্বরে বললেন, দেখো জয়নাল ভাই, আপনি যদি বলেন আমি আমার ছেলের বউকে নিয়ে যেতে চাই, মেয়েটা আমাদের সঙ্গেই থাকুক। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলেন আরিফা আহমেদ, না, আমার মেয়েকে পাঠাবো না ওখানে। রুবেনা শেখ এগিয়ে এসে হাত দুটো ধরলেন আরিফা আহমেদের। আপা, এরকম করবেন না। ফারাহ তো এখন আমার ছেলের বউ, ওকে নিয়ে যেতে দিন। আরিফা আহমেদ শুনতে নারাজ। গম্ভীর স্বরে সাফ সাফ জানিয়ে দিলেন, না আপা, এটা সম্ভব নয়। আপনার ছেলে যখন ফেলেই চলে গেছে, তাই আমার মেয়েকে আমি এমনভাবে তো বিদায় দেব না। যদি কখনো আপনার ছেলে নিজ থেকে এসে মেয়ের হাত চায়, তবেই ফারাহ যাবে, আর নয়তো না। চাপা দীর্ঘশ্বাস ফেললেন রুবেনা শেখ। তাসফিন কবে ফিরবে তার নিশ্চয়তা নেই, সেখানে ফারাহকে এসে নিয়ে যাবে সেটা ভাবা বিলাসিতা। আপা, আরেকটি বার কি ভাবা যায় না? আরিফা আহমেদ চুপ রইলেন, অর্থাৎ তিনি যা বলেছেন তাই হবে। রাতের শেষ প্রহরে আকাশ এখনও ঘুমন্ত, কালচে নীল আধারে মোড়া। দূর থেকে মৃদু হাওয়া বয়ে আসছে, গাছের পাতাগুলো অলসভাবে দুলতে থাকে। জানালা দিয়ে প্রবেশ করছে সেই মৃদু হাওয়া। হঠাৎই পূর্ব দিগন্তে একটা ফিকে আলো ফুটে ওঠে, একটা হালকা নীলচে আভা, যেন অন্ধকারের গায়ে প্রথম স্পর্শ রাখল ভোর। ধীরে ধীরে সূর্য মামা উকি দিতে লাগল। জানালার কাছে টানানো সফেদ পর্দা হাওয়ায় দুলছে। সাজের এই ঈষৎ আলো এসে মুখশ্রী জুড়ে আলোকিত করছে ফারার।
সদ্য লেগে আসা ঘুমটা ভেঙে গেল, উঠতে ইচ্ছে করল না তার। চুটি করে বসে রইল বিছানার পাশে। রাতের বেনারসি জড়ানো, চোখের কাজল লেপটে আছে। রাতের ঘটনাটা মিটতে মিটতে ভোর মধ্যপ্রহর। শেষ বেলায় রুবেনা শেখ এসেছিলেন ফারার কাছে। চোখে মুখে মলিনতা ছিল। মায়ের পরশে ছুঁয়েছিলেন ললাট। ছোট্ট করে বলেছেন, আমি খুব শীঘ্রই নিয়ে যাব তোকে। প্রত্যুত্তরে কিছুই বলেনি ফারা। রুবেনা শেখ বেরিয়ে যেতেই হাউমাউ করে কেঁদেছে ফারা। লোকটি তাকে রেখে চলেই যাবে যেহেতু, তাহলে বিয়ে করেছিল কেন? মস্তিষ্ক জোরে হাজারো প্রশ্ন, অথচ উত্তর মেলাতে পারছে না সে। শেষমেশ একটু ঘুম লেগেছিল, অথচ ভোরের আলো ছুঁয়ে দিয়েছে তার নেত্রপল্লব। তন্দ্রা কেটে গিয়েছে তার। দরজা ঠেলে ভেতরে এলেন আরিফা আহমেদ, পিছন পিছন এলেন সাজ্জাদুল আহমেদ। পঙ্গু, তত্ত্বের অভিশাপে আজ তিনি হুইলচেয়ারে বসে। তারপরেও মেয়ের এমনতর অবস্থায় আসবেন না তা কি হতে পারে? মুখশ্রী জুড়ে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। বুকটা হো হো করে কেঁদে উঠল আরিফা আহমেদের। সাজ্জাদুল আহমেদের বড় জয়নাল আহমেদ বলেছিল বলেই আরিফা আহমেদ দ্বিমত করেননি বিয়েতে। এক বাক্যে রাজি হয়েছিল। কিন্তু শেষমেশ মেয়েটার কি অবস্থা হয়েছে? কাছে গিয়ে মাথাটা বক্ষে চেপে ধরেন তিনি। ফারাহ, কষ্ট পাস না মা। দেখবি জামাই এসে ঠিক তোকে নিয়ে যাবে। তাসফিন এসে তাকে নিয়ে যাবে কথাটা বিশ্বাস করতে পারল না ফারাহ। তবে সে আশাও রাখে না। চলে গেছে বলে কি সে নিজেকে ভাসিয়ে দেবে? এটা তো হতে পারে না। চেয়ার ঠেলে ঠেলে এগিয়ে এলেন সাজ্জাদুল আহমেদ। দেখ মা ফারাহ, তুই এসব নিয়ে ভাবিস না হত্যা। আর তুই তো কোনো কালেই মানুষের কথা তেমন একটা ধরিস না। আজকেও ধরবি না। মৃদু হাসল ফারাহ, স্বভাব সুলভ হাস্যোজ্জ্বল মুখে বলে, আচ্ছা মা বাবা, তোমরা কেন এত চিন্তা করছো? আমি একবারও বলেছি আমার কষ্ট হচ্ছে? না তো। দেখো, লোকটি ছেড়ে চলে গেছে কেন তা তো আমি জানি। তবে যদি কখনো ফিরে তখনও কি হবে আমার জানা নেই। কিন্তু কিন্তু তাই বলে যে বাচ্চা ছেড়ে দেব তা তো হতে পারে না। এই তো এইচএসসির রেজাল্ট দিল, এখন কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো। স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরিফা আহমেদ। যাক, মেয়ের মনের উপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি ঘটনাগুলো। আমার লক্ষ্মী মেয়েটা। ফারাহ ব্যস্ত পায়ে উঠে দাঁড়াল। অস্থির কণ্ঠে বলল, মা বাবা যাও না, আমাকে এখন একটু বেনারসিটা ছাড়তে দাও। এত ভারী জিনিসগুলো আমি রাখতে পারছি না। হেসে ফেললেন আরিফা আহমেদ। সাজ্জাদুল আহমেদকে নিয়ে বেরিয়ে পড়লেন। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখল ফারাহ। বধূর সাজে সেজেছিল এক পুরুষের জন্য, যাকে সে চেনে না, জানে না, অথচ তার নামে কবুল করেছে। আচ্ছা, লোকটা তাকে কি একবারও দেখেনি? হয়তো বা না। যদি দেখত তাহলে কি চলে যেতে পারত? পাশের ফোনটি তুলে নিজের দুটো ছবি তুলে রাখল সে। কখনো যদি সেই অচেনা পুরুষ তার সামনে আসে তবে দেখাবে। বলবে, দেখুন আপনার জন্য বধূ সেজেছিলাম। কিন্তু আপনি তো দেখলেন না আর আমাকে বধূ বেশে আপন করে নিলেন। সকাল, যখন সূর্যের আলো ধীরে ধীরে উঁচু হতে শুরু করে। প্রকৃতি নতুনভাবে জাগ্রত হয়ে উঠেছে, পাখিরা গান গায় এবং শীতল বাতাসে সতেজতা ভরে উঠেছে। গ্রামের সুন্দর এই দৃশ্য যে দেখবে সেই মোহিত হবে। সারোয়ার স্যুট পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল ফারাহ। সঙ্গী আছে কলেজের বান্ধবী আর বড় মামার মেয়ে স্নেহা। কলেজে আজকে পরীক্ষা আছে জনের। আপাতত কলেজে যেতেই হবে। দুদিন ধরে ধুমজ্বর থাকার কারণে খুব একটা পড়তে পারেনি ফারাহ। এখন হাঁটতে হাঁটতে বইয়ে চোখ বোলাতে লাগল। কি রে ফারাহ, এখন কি পড়ছিস? স্নেহার কথায় দুম করে বইটা বন্ধ করে দিল ফারাহ। পড়ব না তো আর কিভা করব? তুই কি আমাকে দেখাবি? নিজে তো একটা শব্দও পারিস না। স্নেহা ৩২ পার্টি দাঁত দেখাল। পড়াশোনা কোনো কালেই মাথায় ঢুকে আর। কলেজ গেটের কাছাকাছি আসা মাত্র নজরে এলো স্যার। তাদের ব্যাচমেট। স্যারকে দেখে নাক ছিটকায় ফারাহ। যখনই দেখে তখনই বলবে, ও ফারাহ, তোমার কি অবস্থা? পড়াশোনার কি খবর? আচ্ছা, তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে তো? বেঞ্চি কাট লো ফারাহ।
সে পড়াশোনা করবে না, পরীক্ষা দেবে না, তাতে ওর কি? সবসময় সুকসুক করে খালি। স্নেহা কনুই দিয়ে ধাক্কা দিল ফারাহকে। ফিসফিসিয়ে বলল, উই দেখ ফারাহ স্যার ভাইয়া। ফারাহ ফের নাক কুঁচকে নিল। কিসের ভাইয়া? উই স্নেহা, ও আমাদের বয়সী বুঝলি। ভাইয়া ডাকার কি আছে? দাঁত বের করে হেসে ফেলল স্নেহা। স্যার শক্তপোক্ত এক যুবক। তাকে দেখে বোঝার উপায় নেই সে সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। যেমন চেহারা তার ঠিক উল্টো মন। মেয়েদের সাথে গায়ে পড়ে বন্ধুত্ব করতে চায়। ফারাহ এক প্রকার পাশ কাটিয়ে চলে যেতে নিল। স্যার অল্প বিস্তর দৌড়ে এগিয়ে এলো। এই ফারাহ, চলে যাচ্ছ যে? ফারাহ মেকি হেসে দেখিয়ে আওড়াল। আরে যাচ্ছিলাম তো অফিস রুমে। আজকে ফ্রি জমা দিতে হবে। স্যার হাসল। হাসি দেখে গা পিত্তি জ্বলে ওঠে ফারার। স্নেহা ব্যস্ত কণ্ঠে বলে উঠে, চল চল, দেরি হয়ে যাবে তো। ফারাহ একই টুনে বলল, হ্যাঁ স্যার, আমরা বরং আসি কেমন? আমাদের ফ্রি দিয়ে আবার হলো খুঁজতে হবে। স্যার বেশ বুঝতে পারছে তাকে পাত্তা দিচ্ছে না ফারাহ। রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার, মস্তিষ্কে জানান দিল সে তো এই মেয়েকে কে ছাড়বে। অফিস রুমে ফ্রি জমা দিয়ে হলো রুমে চলে গেল ফারাহ। সিট খুঁজে নিল নিজের। পরীক্ষা শুরু হওয়ার আরও ৩০ মিনিট বাকি আছে। এতক্ষণ ক্লাসে বসে থাকতে মোটেও ভালো লাগছে না। এই স্নেহা, চল বাইরে যাই। নিজের পছন্দের একজন ফ্রেন্ডের সাথে গল্প জুড়েছে স্নেহা। এহেন মুহূর্তে ঘাত ঘটায় বিরক্ত হলো বোধ হয়। যা তো, এখন পারব না। বগলদাবা করে স্নেহাকে নিয়ে বেরিয়ে এলো ফারাহ। বেচারি স্নেহা তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। তার পছন্দের মানুষ বলতে গেলে ক্রাশ, তাকে রেখে এই ফাজিলটার সঙ্গে এখন ঘুরঘুর করতে হচ্ছে। গাল ফুলিয়ে হাঁটছে স্নেহা। একটু দূরে যেতেই নজরে এলো ওদের এলাকায় থাকা চেয়ারম্যানের বড় ছেলের বউকে। মহিলা তীক্ষ্ণ দৃষ্টি খেয়ে করেছে ফারার পানে। ফারাহ ওনাকে দেখেও কিছু বলল না, উল্টো মুখ বাঁকিয়ে যেতে লাগল। পাশে থাকা আরেকজনকে চেয়ারম্যানের বউ ফিসফিসিয়ে বলতে লাগলেন, এই তো সেই মায়াটা টানা যারে জামাই বিয়ে করে ফালাইয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত বাক্যগুলো কর্ণকুহু হওয়া মাত্র রাগে ফেটে পড়ে ফারাহ। পাজোড়া থামে তাদের কথোপকথন চলছে। আরে হ্যাঁ, এই মেয়েটাই তো। দেখো কেমন লজ্জের মতো করে ঘুরে বেড়াচ্ছে। ছি। চুপ থাকতে পারল না ফারাহ, রাগের দুমদাম পা ফেলে ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে আমার জামাই বিয়ে করে ফেলে যাক বা নিয়ে যাক, তাতে আপনাদের কি? আপনাদের তো আর বিয়ে করে ফেলে যায়নি। পর সমালোচনা না করে নিজের চরকায় তেল দিন। আর যদি আমাকে নিয়ে কানাঘুষা করতে শুনি, তাহলে চুলগুলো আর একটাও মাথায় থাকবে না। মহিলা জন থতমত খেয়ে গেলেন। একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে চেয়ারম্যানের বউ বলে উঠে, ছি ছি, কি বেহায়া মেয়ে গো তুমি। লজ্জা বলতে নেই কিছু? না নেই। মুখের উপর উত্তর দিয়ে পা বাড়ায় ফারাহ। পরীক্ষা দেবে না সে। 1 বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভাসতে লাগল। একটা অচেনা পুরুষ যার জন্য আজকেও তাকে কথা শুনতে হয়। আচ্ছা, সে কেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো নিয়ে গেলেন না? ফারাহ বা কেন লোকটার নামে নাক ফুল, হাতে নোয়া পড়ে বেড়ায়? ফাইলপত্র রেখে বাইরের উদ্দেশ্যে বেরিয়ে গেল ফারাহ। স্নেহা জিনিসগুলো নিয়ে ছুটতে লাগল তার পিছু পিছু। ফারাহ বেরিয়ে গেছে অনেক আগেই, তাকে খুঁজে পাওয়ার উপায় নেই। বাড়ির দালানে এসে কুয়া থেকে পানি নিয়ে মাথায় ঢালল ফারাহ। বাড়ির কাজের মেয়ে সুরাইয়া ত্বকে উঠে দৌড়ে ভেতরে গেল। বড় চাচি ও বড় চাচি, দেখা যাও ফারাহ আপা কি করতেছে। বড় চাচি ও বড় চাচি। রান্নাঘরে ব্যস্ত ছিলেন আরিফা আহমেদ। সাথে ছিল জয়নাল আহমেদের স্ত্রী শায়লা আহমেদ। সুরাইয়ার চিৎকার শুনে বেরিয়ে এলেন ওনারা। বাড়ির পুরুষরা আপাতত কাজে বেরিয়েছেন। আরিফা সুরাইয়াকে এক ধমক লাগিয়ে বলল, কি হয়েছে, এমনে চিৎকার করছিস কেন? সুরাইয়া রীতিমত হাঁপাচ্ছে। ছোট চাচি, গিয়ে দেখো ফারাহ আপা কি করতেছে। ফারার নামটা শুনে বক্ষপৃষ্ঠে ধক করে উঠল আরিফা আহমেদের। দ্রুত পায়ে বাইরের দালানে গেলেন। কুয়া থেকে একের পর এক বালতি পানি নিয়ে মাথায় ঢালতে ব্যস্ত ফারাহ। শায়লা তাড়াতাড়ি গিয়ে বালতি টেনে ধরল। ফারাহ, এসব কি করতেছিস? বালতি ফেলে দিল শায়লা আহমেদ।
আরিফা গিয়ে ঠাস করে একটা চর বসালানে ফারার গালে। কি করছিস সেগুলো? দুদিন হলো জ্বর কমেছে আর তুই আজকে আবার এভাবে পানি ঢেলেই চলেছিস, তাও আবার কুয়ার ঠান্ডা পানি। নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ফারাহ, বারংবার মস্তিষ্কে মহিলাগুলোর বাজে মন্তব্যগুলো মাথা নাড়া দিচ্ছে। বিনা বাক্যব্যয়ে গটগট করে বাড়ির ভেতরে পা রাখল সে। চুপচাপ এগিয়ে যেতে লাগলো উপরের দিকে। সালোয়ার স্যুট থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে মেঝেতে। তাও সে থেমে নেই, উপরে সিঁড়ি বেয়ে দুতলার ঘরে গেল। আরিফা আহমেদ চিন্তিত হলেন। ফারাহ তো শুধু শুধু এমন করবে না। শায়লা আহমেদ সুরাইয়াকে তাড়া দিল। সুরাইয়া পানিগুলো মুছে নেত। এখনই তোর চাচারা কাজ থেকে চলে আসব। সুরাইয়া রাগল, এই ফারাহ আপার লাইগা তারে ডাবল কাম করতে হইতেছে, ভাল লাগে না। মনে মনে বিড়বিড় করতে লাগল সুরাইয়া। রুমে গিয়ে দরজা বন্ধ করে জানালার কাছে চুটি করে বসে রইল ফারাহ। বুকের ধুকপুকানি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 17 বছর বয়সে কত কি দেখে নিল, কত মানুষ চিনে নিল। পুরোটা জীবন তো এখনো বাকি, আর কি কি দেখতে হবে আল্লাহ মালুম। উঠে গিয়ে বাথরুমে জামা ছেড়ে বেরিয়ে এলো ফারাহ। বিছানায় মাথা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে নাদিল আখি পটে। আরিফা আহমেদ উকি দিয়ে দেখে গিয়েছেন এক নজর। মেয়েটা ঘুমাচ্ছে তাই আর বিরক্ত করছেন না। স্নেহা আসলেই জানতে পারবে কি হয়েছিল। দরজা আলগোছে বন্ধ করে চলে গেলেন আরিফা আহমেদ। সমুদ্রের উত্তাল ও ভয়ঙ্কর রূপ প্রকৃতির এক অদ্ভুত শক্তি প্রদর্শন করে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে ইতিমধ্যে, সূর্যের আলো একদম ম্লান। মেঘের ভেতর বিদ্যুৎ চমকাচ্ছে, যেন আকাশ নিজেই ক্ষুব্ধ হয়ে উঠেছে। জাহাজ এগিয়ে চলেছে সামনের দিকে, টহল দিচ্ছে। বিশাল বিশাল ঢেউ বাতাসের দাপুটে সাগরের বুক চিরে উঠে আসছে একটু পরপর। ঢেউগুলো একে অপরের ওপর আছড়ে পড়ছে জাহাজের দিকে, যেন বিশাল জলদৈত্য নাচছে। সফেদ ইউনিফর্ম, মাথায় সাদা রঙের টুপি, যেখানে গোল্ডেন ব্রেইড লাগানো। কাঁধে লাগালো ব্যাজ লাগানো, হাতেও ব্যাজ লাগানো, কালো রঙের পালিশ করা বুট জুতো পরা। ধীরে ধীরে জাহানের শেষ প্রান্তে এসে দাঁড়ালো লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। ঈগল পাখির চক্ষুদয় আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিল। কমান্ডার, আমাদের রওয়ানা দেওয়ার সময় হয়েছে। তাসফিনের আন্ডারে কাজ করা একজন লেফটেন্যান্ট নাইম ইসলাম। তাসফিন আরও একবার সমুদ্র বক্ষে দৃষ্টি বুলিয়ে আওড়াল। লেফটেন্যান্ট, আমাদের কি এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে? মৃদু হাসল নাইম ইসলাম। কমান্ডার, আপনি চিন্তা করবেন না, এদিকটা বাকিরা সামলে নেবে। তাসফিন বিশেষ কিছু বলল না। বিনা বাক্যব্যয়ে এগিয়ে গেল জাহাজের ভেতরের দিকে। অনেকগুলো দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। সেই যে একটি বছর পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সব ছেড়ে ছুড়ে এসেছিল, তারপর আর যাওয়া হয়নি। বিশেষ দিনগুলোতে ছুটি পাওয়ার পরেও সে অন ডিউটিতে ছিল। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।